সুপ্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নিউজ 24 এর সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন অ্যাপোলো হসপিটালস স্বাস্থ্য সংলাপ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি ডাক্তার তানিয়া আলম। ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া জ্বর দুটো জ্বরই ভাইরাসজনিত অসুখ, মশার কামড়ের মাধ্যমে ছড়িয়ে থাকে। মজার ব্যাপার হচ্ছে ডেঙ্গু জ্বরের যে বাহক এডিস মশা, চিকুনগুনিয়ার বাহকও এডিস মশাই। তাই আমাদের আজকের বিষয় ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জ্বর। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজ উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, ডিন মেডিসিন অনুষদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা। প্রিয় দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ আপনাকে। স্যার, এখন তো ওয়েদার চেঞ্জের কারণে এখনই বৃষ্টি শুরু হয়ে গেছে, সামনে আরও বৃষ্টির সময় আসবে, আর দেখা যায় এই সময় অনেক ধরনের জ্বর হয়। তো এই সময়টাতে কি কি ধরনের জ্বর দেখা যায়? আসলে এই বছরে এই মাসে প্রচুর বৃষ্টিপাত হতো এবং বিক্ষিপ্তভাবে হচ্ছে, মাঝে গরম বৃষ্টি এইভাবেই চলছে। আবহাওয়াটা আসলে অত্যন্ত খুবই খারাপ। তো এই অবস্থায় আমরা বিভিন্ন রকমের জ্বর পাচ্ছি, যেমন ডেঙ্গু জ্বর বেশি হচ্ছে, ডেঙ্গুর সাথে নতুন আরেকটা জ্বর চিকুনগুনিয়া বলে, এটাও পাচ্ছি। এছাড়া অন্যান্য ভাইরাস জ্বর যেমন ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, টাইফয়েড, প্যারাটাইফয়েড, তারপরে জ্বরের সাথে অন্যান্য ডায়রিয়া জনিত রোগ, এগুলো কিন্তু আমরা বেশি পাচ্ছি। আসলে সবচেয়ে যেটা বেশি এবার ডেঙ্গু পাচ্ছি আমরা, কিন্তু ডেঙ্গু জ্বরের সাথে চিকুনগুনিয়া নামক যেটা নতুন জ্বর, এটা নতুন না, এটা মনে হয় আমরা বেশি পাচ্ছি এবার। এই চিকুনগুনিয়া জ্বর এটা এক ধরনের ভাইরাস ধরনের জ্বর, এক মশার মাধ্যমে ছড়ায়। তো এই জ্বরটা কি কি লক্ষণ দেখলে আমরা বুঝবো যে এটা চিকুনগুনিয়া? আসলে চিকুনগুনিয়া এই জ্বরটা একটা ভাইরাস জ্বর, এটা এডিস মশার মাধ্যমেই হয়। এটা ডেঙ্গু জ্বরের মতোই লক্ষণ আসলে। যেমন জ্বর, প্রচন্ড জ্বর আসে, 104-105, আমরা রোগী পাচ্ছি, খুব হাই টেম্পারেচার হয়। জ্বরের সাথে রোগীর শরীরে ব্যথা, জয়েন্টে ব্যথা, মাথা ব্যথা, অবসাদ, ক্লান্তি, বমি হয়, খেতে পারে না। তারপরে দেখা যায় 3-4 দিন পরে গায়ে লাল লাল অ্যালার্জির মতো র্যাশ, অনেকে এটাকে ওই হাম জাতীয় বলে কিন্তু কনফিউজ করছে, কিন্তু এগুলো পাচ্ছে আসলে ডেঙ্গুর মতো। অনেকে কিন্তু মনে করে এটা বোধহয় ডেঙ্গু জ্বরই হলো আসলে। তো পরে দেখা গেল এটা আসলে চিকুনগুনিয়া জনিত, এটা একটা ভাইরাস জনিত। নামটা কোথা থেকে এসেছে? আসলে নামটা আসলে আফ্রিকা থেকে আসছে আর কি। চিকুনগুনিয়া এটা আসলে ধনুকের মতো বেঁকে যাওয়া, এই জন্যই নামটা আসছে চিকুনগুনিয়া। মানে জ্বরে এত রোগী কাহিল হয়ে যায় বা দুর্বল হয়ে যায়, ক্লান্তি হয়, দেখা যায় যে ব্যথায় রোগীর বেঁকে বসে আর কি। তো নামটা কিন্তু আসলে ওই জায়গা থেকে আসছে, আফ্রিকান জ্বর। তবে এশিয়াতে কিন্তু, শুধু আমাদের দেশে না, অনেক এই সাবকন্টিনেন্টে কিন্তু অনেক জায়গায় জ্বরটা পাওয়া যাচ্ছে আর কি। আমরা গত কয়েক বছরে আমি দেখেছি, তা আমার মনে হয় যে এবার মনে হয় জ্বরটা একটু বেশি, ডেঙ্গুর চেয়ে বেশি। অনেকে ডেঙ্গু জ্বর বলে কিন্তু ভুল করছে আর কি। আচ্ছা, আপনি চিকুনগুনিয়ার লক্ষণগুলো বললেন, এখন ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি কি? ডেঙ্গু জ্বরের লক্ষণ চিকুনগুনিয়া একই রকম। একই রকম জ্বর, হাই টেম্পারেচার, শরীর ব্যথা, মাথা ব্যথা, বমি, গায়ে র্যাশ ওঠে 4 দিন 5 দিনের দিন, 5-6 দিনের কিন্তু জ্বরটা চলে যাবে। তবে ডেঙ্গুর থেকে চিকুনগুনিয়ার একটা বেসিক পার্থক্যটা হলো, ডেঙ্গু জ্বরের একটা রক্তক্ষরণের ভয় থাকে। দেখা যায় 4 দিন 5 দিন পরে রোগীর ব্লাডে প্লেটিলেট বলে এটা কমতে থাকে। ওই সময় কিন্তু রক্তক্ষরণের একটা ঝুঁকি থাকে। যেমন নাকে দিয়ে রক্ত আসে, রোগী ব্রাশ করে দাঁতের গোড়ায় রক্ত আসে, বমির সাথে রক্ত আসে, পায়খানা করতে গিয়ে রক্ত আসে, এই ধরনের প্রবলেমটা কিন্তু ডেঙ্গুতে বেশি হয়। চিকুনগুনিয়ার একটাই পার্থক্য, সব লক্ষণ ডেঙ্গুর মতোই, কিন্তু রক্তক্ষরণটা সাধারণত হয় না। আর অন্যান্যগুলো কিন্তু সব ডেঙ্গু জ্বরের মতোই থাকে। এবং ব্লাড পরীক্ষা করলে দেখা যায় ডেঙ্গু জ্বরে যেমন প্লেটলেটটা কমতে থাকে, চিকুনগুনিয়া কিন্তু এই জিনিসটা হয় না সাধারণত, অথবা রেয়ার, খুব অল্প হয়, খুব বেশি খুব কম হয় আর কি। আচ্ছা, ডেঙ্গু জ্বরে আপনি বলছেন যে কিছু কিছু সময় ব্লিডিং হয়, সব সময় কি ব্লিডিং হয় কিনা? সব সময় না, ডেঙ্গু তো কতগুলো টাইপ আছে। তো যেমন একটা যেটা ব্লিডিং হয় তাকে বলে ডেঙ্গু হিমোরেজিক ফিভার। শুধু 4 রকমের জ্বর আছে, যেমন ক্লাসিক্যাল টাইপ, হিমোরেজিক, এটি কিন্তু ডেঞ্জারাস। ওই ডেঙ্গু হিমোরেজিক যাদের হয় আসলে তাদের রক্তক্ষরণের ঝুঁকিটা বেশি থাকে, কিন্তু চিকুনগুনিয়াতে এই সমস্যাটা হয়, এই ধরনের কোনো সমস্যা নেই। আর এখন ডেঙ্গু জ্বর একবার কারো হয়ে গেল, তখন তার হয়তো রক্তক্ষরণ হলো না, এরপরে কি তার হওয়ার চান্স আছে কিনা? বা চান্স এখানে একটা ইম্পর্টেন্ট হলো, ডেঙ্গু জ্বরে কিন্তু ডেঙ্গু 4 রকমের ভাইরাস দেওয়া হয়। তো ডেঙ্গু 4 বারের ঝুঁকি থাকে। যেমন প্রথমবার যদি কারো ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়, সেকেন্ড টাইম আক্রান্ত বা থার্ড টাইম আক্রান্ত হলে কিন্তু ওদের ঝুঁকিটা বেশি হয়ে যায়। কিন্তু চিকুনগুনিয়ার একটাই পার্থক্য, এটা একবারই হয়। চিকুনগুনিয়া কি একবার হয়, একবার হয়ে গেলে আর হবে না? আর হবে না, এটা বডিতে অ্যান্টিবডি ডেভেলপ করে এবং ফিউচারের সম্ভাবনা একেবারেই থাকে না। কিন্তু ডেঙ্গু কিন্তু 4 বারের সম্ভাবনা থাকে, এবং যতবার বেশি হবে তত ঝুঁকিটা বেশি বাড়তে থাকবে। আচ্ছা, আমরা তাহলে ডেঙ্গুতে রোগী মারা যায়,
চিকুনগুনিয়াতে কি রোগী মারা যাচ্ছে? আচ্ছা, প্রথম হলো মারা যায় তা না, মারা যেতে পারে, যাবেই তা না, কাজে ভয়ের কোনো কারণ নাই। খুব রেয়ার দুই একজনের এরকম হতে পারে, যেমন অতিরিক্ত রক্তক্ষরণ হলো, অন্তত ডেঙ্গু শক সিনড্রোম বলি আমরা, ওই সমস্ত কিন্তু একটা ঝুঁকি থাকে মৃত্যুর। চিকুনগুনিয়া কিন্তু এটা আরেকটা বেসিক পার্থক্য। চিকুনগুনিয়াতে রোগী ভোগায় খুব, যেমন 4-5 দিন রোগী জ্বরে ভুগলো, জ্বর চলে যাবে, কিন্তু তাকে দেখা যায় যে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর্যন্ত রোগী কিন্তু খুব টায়ার্ড, ক্লান্তি, অবসাদ, শরীর ব্যথা, বিশেষ করে জয়েন্ট ব্যথা প্রচণ্ড আকার ধারণ করে। এই জিনিসটা কিন্তু চিকুনগুনিয়ার বেলায় কিন্তু বেশি হয়। ডেঙ্গুতে আবার এই জিনিসটা নাই। যেমন ডেঙ্গু ভালো হয়ে গেল, কয়েকদিন দুর্বল লাগবে, টায়ার্ড লাগবে, তারপরে কিন্তু নর্মাল হয়ে যায়। কিন্তু চিকুনগুনিয়ার এই যে লক্ষণগুলো কিন্তু অনেক দিন পারসিস্ট করে। আরেকটা প্রবলেম হলো, ডেঙ্গু জ্বরে যেমন মৃত্যুর ঝুঁকিটা বেশ থাকতে পারে, চিকুনগুনিয়াতে বলতে গেলে একেবারেই মৃত্যুর ঝুঁকি নাই। রোগীর ভোগান্তি বাড়ে, সাফারিংসটা হয়, কষ্ট করে, কিন্তু আসলে মৃত্যু ঝুঁকি নাই। কাজে এটি নিয়ে আতঙ্ক হওয়ার মতো কিছু নাই, কিছু নাই আসলে। আচ্ছা, এই যে ডেঙ্গু জ্বর, চিকুনগুনিয়া জ্বর, এছাড়া তো অনেক জ্বর আছে, ইনফ্লুয়েঞ্জার কারণে জ্বর, ম্যালেরিয়ার কারণে জ্বর। তো মানে এইগুলো আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে মাঝে মাঝে আমরা দেখি। তো সাধারণ মানুষজন কিভাবে কোনোভাবে বুঝতে পারবে নাকি যে এটা ডেঙ্গু জ্বর হতে পারে বা চিকুনগুনিয়া কোনো ধরনের কোনো কিছু আছে? সাধারণ মানুষ বুঝার মধ্যে প্রথমেই বললাম আমি যে ডেঙ্গু জ্বর আর চিকুনগুনিয়ার লক্ষণ একই রকম। সুতরাং খেয়াল রাখতে হবে প্রচণ্ড, যেমন বিশেষ করে এই সিজনে, এই বর্ষার সিজনটাতে কিন্তু বেশি হচ্ছে, কারণ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে, জমাটো পানি, বিভিন্ন জায়গায় পানি জমে, ডিমের মানে ধরে যে ক্যান বলেন বা বিভিন্ন রকমের খোসা, ডাবের খোসা, রাস্তাঘাটে পানি জমে যায়, তো ওই পানিতে এডিস মশার ডিম পারে। সুতরাং ওই মশা থেকেই ডেঙ্গু যেমন হচ্ছে, সাথে সাথে কিন্তু হচ্ছে, চিকুনগুনিয়া হচ্ছে। লক্ষণ একই রকম। সাধারণ মানুষ বুঝবে হাই টেম্পারেচার, শরীর ব্যথা, মাথা ব্যথা, এগুলো বুঝবে। 4-5 দিন গায়ে র্যাশ হচ্ছে, তখনই সাথে ডাক্তারের পরামর্শ নেবে তারা। যদি এইটা নিয়ে একদম ইগনোর করবে না, ডেঙ্গু হতে পারে, চিকুনগুনিয়াও হতে পারে, তো ডাক্তার পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তখন ডিটেক্ট করবে এটা কি ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া। এমন যে আছে যে জ্বর আসলো, যে হঠাৎ করে ডাক্তার কাছে গেল 1-2 দিনের মধ্যেই, এমন কোনো পরীক্ষা আছে কিনা যে ডাক্তার কোনো পরীক্ষা করে দেখতে পারবে যে? হ্যাঁ, এটা করা যায়। যেমন ডেঙ্গু জ্বর 2-1 দিনের মধ্যে টেস্ট করা যায়। যেমন ডেঙ্গু আমরা অ্যান্টিজেন টেস্ট করি, NS1 অ্যান্টিজেন বলে, এটা করে ডিটেক্ট করা যায়। চিকুনগুনিয়ার জন্য সাধারণত অ্যান্টিজেন করা যায় না, এটা 2 থেকে 12 দিনের মধ্যে অ্যান্টিবডি টেস্ট করা হয় আসলে, করে এটা ডিটেক্ট করা যায়। তবে ডিটেক্ট করা কিন্তু খুব জরুরি না, কারণ টেস্টটা খুব এক্সপেন্সিভ, দরকারও নাই। করে হয়তো আপনি জানতে পারবেন, তো ট্রিটমেন্ট কিন্তু ভেরি করবে না। অযথা আমার মনে হয় যে এই টেস্ট না করাই ভালো, পয়সা নষ্ট করার দরকার নেই আসলে। লক্ষণ দিয়েই যারা দেখে, যে অনেক ডাক্তার যারা আজকাল তো বেশ ভালো ডায়াগনোস করতে পারে, ইজিলি ডায়াগনোস করে, রুগী দেখেই কিন্তু আমরা বুঝে ফেলাই যে এটা আইদার ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া। তবে 4-5 দিনের দিন আমরা সিম্পল টেস্ট করতে পারি, ব্লাড কাউন্ট বলি আমরা, TCD সেটে করলেই হয়। যদি রক্তের প্লেটলেট কমতে থাকে, তাহলে ধরে নিতে পারেন যে ডেঙ্গুর সম্ভাবনাটা বেশি। আর যদি প্লেটলেটটা নর্মাল থাকে, মোটামুটি ধরে নিতে পারেন চিকুনগুনিয়ার সম্ভাবনাটা খুব বেশি। দর্শক আছেন আগে আমাদের সাথে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? ডাক্তার তানিয়া, আমি রুহুল কুদ্দুস তালুকদার দুলু কথা বলছিলাম। জি, আমি প্রফেসর আব্দুল্লাহ স্যারের সঙ্গে কথা বলতে চাই। জি স্যার, শুনতে পাচ্ছেন, আপনি প্রশ্নটি করুন। জি বলেন। আমি স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কেমন আছেন বলেন? ভালো আছি, আপনি ভালো? আমি চিনতে পেরেছেন আমি রুহুল কুদ্দুস দুলু কথা বলছি। জি না, বুঝতে পারছি, বলেন বলেন। আমি ওই জানতে যাচ্ছি যে আপনি তো আমার ওয়াইফ আপনার পেশেন্ট। আচ্ছা, এর আগে দুইবার ডেঙ্গু হয়েছিল। জি জি জি। তো সেকেন্ড টাইম যখন ডেঙ্গু হয় তখন আমি দেশের বাইরে ছিলাম। আমি বারবার আপনাকে বিরক্ত করছিলাম টেলিফোনে, এবং আপনার তত্ত্বাবধানে সে এখন সুস্থ, কিন্তু এখনো পুরোপুরি সে স্বাভাবিক হতে পারে নাই। তো যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা আলোচনা আজকে নিয়ে এসেছেন, আমি এই জন্য ডাক্তার তানিয়া এবং আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমার যেটা জানার ইচ্ছা, যেহেতু তার 2বার ডেঙ্গু হয়েছে, থার্ড টাইম যদি হয় তাহলে মানে কি হতে পারে, এটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি। আচ্ছা, প্রথম কথা আমি আগেই বলে আসলাম, ডেঙ্গু 4 রকমের ভাইরাস দেওয়া হয়, তো 4 রকমের ভাইরাস এটা হতেও পারে। এখন তার যে কয়বার হয়েছে তো বলা মুশকিল। তার যেহেতু উনি ভর্তি ছিলেন ওই সময় বোধহয় প্লেটলেট কমে ছিল, খুব সম্ভবত এটা সেকেন্ড টাইম বা থার্ড টাইম অলরেডি হয়ে গেছে আর কি। তো থার্ড টাইম ফোর্থ টাইম হলে আপনি অ্যাডভান্স এত চিন্তা করেন না বা টেনশন করেন না। মানে হলে দেখা যাবে, একটাই ভয় থাকে, একটু খেয়াল রাখেন, যদি এই ধরনের লক্ষণ পাওয়া যায় আমরা ব্লাড পরীক্ষাটা করব, করে দেখব যদি রক্তের প্লেটলেট কমতে থাকে, রক্তক্ষরণের ঝুঁকি থাকে,
সাথে সাথে আমার মনে হয় ডাক্তারের পরামর্শ নিতে হবে আপনাকে, কারণ এটা স্পেসিফিক তো চিকিৎসা নাই, সাপোর্টিভ ট্রিটমেন্ট দিতে হয়। কারণ ডেঙ্গুর আসলে তো ভাইরাসের কোনো চিকিৎসা নাই। আমরা যেগুলো ট্রিটমেন্ট আসলে করছি এগুলো কিন্তু আসলে সাপোর্টিভ। যেমন প্লেটলেট কমলে রক্তক্ষরণের ঝুঁকি থাকে, যদি অতিরিক্ত রক্তক্ষরণ হয় সেখানে রক্ত দেওয়ার প্রয়োজন পড়তে পারে। অনেকের এখনও একটা ভুল ধারণা আছে যে ডেঙ্গু হলেই রক্ত দিতেই হবে, প্লেটলেট দিতেই হবে। আসলে এটা সম্পূর্ণ ভুল। রক্তক্ষরণ যদি না হয় তার রক্ত দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা হিমোগ্লোবিন করে দেখবো, রক্ত কম না হলে দরকার নাই। আর দ্বিতীয় কথা হলো যে প্লেটলেট কমলেও অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় 5 দিন 6 দিন বা 7 দিন পর্যন্ত প্লেটলেট কমতে থাকে, 6-7 দিনের পরে কিন্তু আবার দ্রুত এটা বাড়তে থাকে। মেজরিটি লোকের আসলে কোনো প্রবলেম হয় না। এটা আসলে মানুষের মধ্যে যেটা হয় সেটা হলো আতঙ্ক। আপনার আতঙ্কিত হওয়ার কোনো কারণই নাই, ঘাবড়ানোর কোনো কারণে, আল্লাহ না করুক যদি হয়েই যায় তাহলে ইনশাল্লাহ যোগাযোগ করেন, দেখবো আর কি। ভয় পাবেন না, আগে অ্যাডভান্স চিন্তা করার দরকার নেই আপনার। না ডাক্তার আব্দুল্লাহ, আসলে সমস্যা আপনি যেটা বলে টেনশন, মানে আমি বাজিকার আমার ওয়াইফ সিঙ্গাপুরে একটা ডাক্তারকে দেখিয়েছিল এবং ডাক্তারও বলেছে যে 3rd টাইম হলে তোমাকে বাঁচানো যাবে না। অলমোস্ট সেম বাংলাদেশে অনেক ডাক্তার আছে, আমাদের ফ্যামিলি মেম্বার অনেক ডাক্তার আছে, তারাও আমার ওয়াইফকে বলেছে 3rd টাইম হলে আপনাকে বাঁচানো যাবে না। এই কারণে আমার ওয়াইফ সবসময় একটা টেনশনে থাকে। ঠিক আছে, ওই জবটা আপনাকে দিচ্ছি, কেউ যদি বলে থাকে তার প্রতি রেসপেক্ট রাখতে বলছি, তার কথাটা টোটালি রং আমার মনে হয়। বাঁচানো যাবে না এটা কেউ বলে না, এটা হয় অসম্ভব। আর কেন বাঁচানো যাবে না? আল্লাহ তাআলা বাঁচাবে, এটাও সত্য, কিন্তু 3rd টাইম হয়ে গেলেই মারা যাবে কথাটা কিন্তু একেবারেই সত্য নয়। সুতরাং যেটা বলছেন উনি, মনে হয় তার সঙ্গে আমি একমত নই। এই কথাটা টোটালি আমি মনে করি রং। আপনি এটা নিয়ে অযথা ভয় পাবেন না। আগেই যদি কোনো সময় হয়েই যায় চেষ্টা করবেন। বাঁচানো যাবে না, আমরা তো আসলে বাঁচানোর জন্য চিকিৎসা করি না, রুগী তো মারাই যাবে। আল্লাহ তাআলা যার যেটা নির্ধারিত করেন সেটা তো হবেই। আমরা রুগীকে তার লক্ষণ, তার রোগ থেকে মুক্ত করার চেষ্টা করব। কিন্তু যেটা বলছে বাঁচানোই যাবে না, এটা নিয়ে আমরা অযথা ভয় পাই না। বাঁচানো ইনশাল্লাহ অবশ্যই, আপনার হায়াত থাকলে অবশ্যই বাঁচানো যাবে। রোগের চিকিৎসা আমার দ্বারা হবে, এই আর কি। আপনি যোগাযোগ রাখেন, ভয় পাই না। দর্শক আপনার প্রশ্নের জন্য থ্যাংক ইউ। জি আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যে হচ্ছে আমরা এই যে চিকিৎসা মানে অলরেডি চলে এসেছে যে 2বার হয়ে গেছে, অনেকেই বলছে 3বার হলে বাঁচানো যাবে না। তো মানে আসলে এই ধরনের মতভেদটার কারণে একটু সমস্যা হয়ে যায়। তো 2বার হয়ে গেছে, তো কি ধরনের সে প্রতিরোধ নেবে বা প্রতিরোধ করবে? আসলে প্রথম কথা হলো যে, যেটা আমি আগেও বলে আসলাম, বাঁচানো যাবে না এটা ঠিক না। কথা হলো যে 3rd টাইম 4th টাইম সিরিয়াস হয়, এটা ঠিক। যদি কেয়ারফুলি তার চিকিৎসা করা যায় প্রপারলি, অবশ্যই বাঁচানো যাবে। বাঁচানো যাবে না কেন? একটু সিরিয়াসনেস থাকে, এটা ভয় থাকে আর কি। কিন্তু 100% লোক তো মারা যায় না। ওভারঅল যেগুলো আমার যেটা অবজারভেশন, আগেকার সময় একসময় মনে করা হতো, কারণ 10 বছর আগে বা 15 বছর আগে যখন ডেঙ্গু আসলে আমাদের দেশে প্রথম মহামারী আকারে হয়, তখন কিন্তু আতঙ্কটা খুব বেশি ছিল। কিন্তু এখন দেখেন মানুষের মধ্যে কোনো আতঙ্ক নেই। জনগণের খুব কনসিয়াস, লোকজনও ভালো বোঝে, তারা প্রপারলি ট্রিটমেন্ট নেয়। মৃত্যু হার কিন্তু খুব বেশি না। যেমন গতবার কিছু লোকের মৃত্যুর খবর আমি পেয়ে গেছি, এবার যতগুলো লোক পাচ্ছি কোনো মৃত্যুর হার কিন্তু নাই। এটা আমার মনে হয় যে এটা একদম 1%ও না। সুতরাং বাঁচানো যাবে না, এটা টোটালি ভুল, এটা ঠিক নয় আর কি। দ্বিতীয় কথা হলো খেয়াল রাখতে হবে যে 3rd টাইম 4th টাইম হয়ে গেলে একটা রক্তক্ষরণের ঝুঁকি থাকে। সুতরাং ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখবে। আজকাল আমার মনে হয় যে বাংলাদেশে অনেক ডাক্তার খুব ভালোভাবে ডায়াগনোসিস করে এবং ভালোভাবে ট্রিটমেন্ট করে। সুতরাং প্রপারলি ট্রিটমেন্ট করলে রুগী অলমোস্ট আমার দৃষ্টিতে 100 ভাগ ভালো হয়ে যাবে। সুতরাং আতঙ্কের কিছু কারণ নেই এটি, এবং এটা নিয়ে আতঙ্ক ছড়ানোর কোনো দরকার নেই আসলে। কিন্তু যেটা বললেন যে বাঁচানো কিভাবে বাঁচবে, যেহেতু ডেঙ্গু আসলে মশার কামড়ের মাধ্যমে হয়তো, সুতরাং মশা থেকে বাঁচার জন্য, মশার কামড় থেকে বাঁচার জন্য প্রতিরোধটা হলো বেশি ইম্পর্টেন্ট। কারণ বাজারে এখনো কিন্তু ভ্যাকসিন অ্যাভেলেবল হয় নাই। আমি আসছিলাম যে স্যার কোন ধরনের কোন টিকা বা ভ্যাকসিন আছে কিনা। টিকা আসলে বিভিন্ন জায়গায় কাজ হচ্ছে, কারণ ডেঙ্গুর প্রবলেম হয় কি 4টে ভাইরাস, তো ওই একটা টিকা তৈরি করে 4টে ভাইরাসের এগেনস্টে ওই কোনো ইফেক্টিভ ভ্যাকসিন কিন্তু এখনো বাজারে আসে নাই। কিছু কিছু দেশে চলছে, ট্রায়াল চলতেছে, এগুলো হয়তো ফিউচারে সাকসেসফুল হলে এগুলো চলে আসবে আর কি। সেজন্য অ্যাভেলেবল না এখন। সুতরাং আপনাকে যেটা করতে হবে, মশার কামড় থেকে বাঁচার জন্য যা করা দরকার এগুলো করতে হবে। তাহলে এমন হতে পারে জ্বর আসছে, শরীরে র্যাশ উঠে গেছে, তখন মানে সাথে সাথে কি ডেঙ্গু চিন্তা করবে নাকি সাথে সাথে? না, র্যাশের আরো অনেক কারণও থাকে। যেহেতু এই সময়টাতে ডেঙ্গু বেশি হচ্ছে, বিশেষ করে ঢাকা বা এর আশেপাশে বড় বড় শহরগুলোতে, সুতরাং এটা মাথায় রাখিয়ে আমাকে আগাইতে হবে। নাও হতে পারে অন্য কারণে হতে পারে, যেমন ধরেন একটা চিকুনগুনিয়া বা এমনি সিম্পল হাম হতে পারে, তাই না? এই কারণে তো তারপরে ধরেন আরো যে কোনো ভাইরাস জ্বরেই কিন্তু আসলে র্যাশ হতে পারে আর কি। সুতরাং যেহেতু এটা কমন বেশি হচ্ছে,
এই সময়টাতে এটা একটু খেয়াল রাখলেই চলবে আর কি, মানে ইগনোর করলেন না, একবারে পাত্তা দিলেন না এরকম না আর কি। র্যাশ হয়ে গেলে ডাক্তারের পরামর্শ নেবেন, যদি আসলেই হয় সাথে সাথে চিকিৎসা নিলেই ঠিক থাকবে এটা। ডেঙ্গু জ্বর হলো, মানে ডক্টর বলে দিলেন যে পেশেন্টের ডেঙ্গু জ্বর হয়েছে, কিন্তু রক্তক্ষরণ হচ্ছে না, পেশেন্ট তখন বাসায় আছে, তখন সে বাসায় মানে কি ধরনের মানে সে কিভাবে কাজ করবে? আচ্ছা সেটা ঠিক আছে, যেমন ধরেন ডেঙ্গুর চিকিৎসা তো বেশি নাই, সাপোর্টিভ। যেমন আমরা রুগীকে বলি বেশি জ্বর হলে প্যারাসিটামল জাতীয় ওষুধপত্র খাবে, যেমন ব্যথা হয় অন্য কোনো পেইন কিলার খাবে না, বিশেষ করে অ্যাসপিরিন জাতীয় ওষুধ, আইবুপ্রোফেন এগুলো টোটালি দেওয়াই যাবে না। বাচ্চাদের বেলায় যারা 12 বছরের নিচে ওদের কিন্তু অ্যাসপিরিন টোটালি নিষেধ। তখন অ্যাসপিরিন খেলে দেখা যায় একটা রোগ হয় রাই সিনড্রোম বলি আমরা, ওগুলো অ্যাভয়েড করতে হবে আর কি। প্রচুর পানি খাবে, শরবত, গ্লুকোজ এগুলো খাবে আর কি, সিমটোমেটিক চিকিৎসাগুলো নেবে আর কি ঘরে যদি থাকে। আর শুধু খেয়াল রাখবে, আমরা রুগীকে যখন বলে দিই পায়খানাটা দেখেন কালো হয় কিনা, নাকে রক্ত আসে কিনা, ব্রাশ করতে রক্ত আসে কিনা, এগুলো একটু খেয়াল রাখবে। আর সাধারণত 4 দিন 5 দিন পরে সিম্পল ব্লাড টেস্ট করলেই কিন্তু বোঝা যাবে আর কি। যদি প্লেটলেট কমতে থাকে তাহলে সে ওইটা নিয়ে আর বসে থাকবে না, সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হবে। প্রয়োজনে খুব খারাপ লাগলে হসপিটালে ভর্তি হবে। এমনিতেও যদি ওই খেতে না পারে, বমি হয়, কিছুই নিতে পারছে না, এই সমস্ত কেসও কিন্তু ভর্তি হওয়া ভালো, হসপিটাল ভর্তি থাকলে ভালো। সেখানে অবজারভেশনের প্রয়োজন আছে আর কি। সেগুলো সব কিছু তো আর ঘরে বসে হবে না, তো ঘরে তো অন্তত এতটুকু তো করতে পারবে, যার যতটুকু সে পারে এতটুকু করবে। জি, এক দর্শক ফোন আছে। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম হচ্ছে প্রিন্স, আমি ঢাকা থেকে বলছি। জি, প্রশ্নটি বলুন। আমার এই 3 দিন ধরে বেশ আমার খুব জ্বর, গা হাত ব্যথা, গা হাত চুলকাইতেছে, গিরায় গিরায় খুব ব্যথা। মানে শুয়ে থাকলে পরে আমার কিছু হচ্ছে না, কিন্তু উঠলে পরে আমার বমি বমি লাগছে, অসম্ভব। খাওয়া দাওয়া আমি কিছু করতে পারছি না। এই অবস্থায় আমি কি করতে পারি? কোন কি ওষুধ খেয়েছেন আপনি? আমি ওই নাপা সাবুজিটি একদিন নিয়েছিলাম প্রথম দিন, জি, আর নাপা ডল খেয়েছিলাম, আর ভলটারিন সাবুজিটি গতকালকে নিয়েছি, আর আজকে সকালবেলায় ওই প্যারাসিটামল 2টা, জি, আর গ্যাসের ট্যাবলেট খেয়েছি একটা। কোনো আপনার শরীরে কোনো ত্বকটা কি লাল হয়ে গেছে বা চোখে লাল লাল কোনো ভাব এসেছে কিনা? না না না, লালটা হয়নি, অসম্ভব চুলকাচ্ছে। গিরা গিরায় ব্যথা, জ্বরটা কত উঠছে আপনার? মেপেছেন? 103, মানে 2-3 এর নিচে নামছে না, 4 উঠে যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আপনার এই প্রশ্নের উত্তরটা আমরা একটা বিরতির পর এসে দিচ্ছি। সময় হলো একটি বিরতির। অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপে। আজ আমরা কথা বলছি ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া জ্বর নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ। বিরতিতে যাবার আগে একজন দর্শক ছিলেন আমাদের সাথে, ওনার তো 102 থেকে 3 ডিগ্রি জ্বর 3 দিন থেকে। তো উনি অনেকগুলো ওষুধ নিয়েছেন, নাপা নিয়েছেন, ডাইক্লোফেনাক নিয়েছেন, নাপাডোল নিয়েছেন, কিন্তু ওনার অনেক শরীরে অনেক ব্যথা, গিরা গিরা ব্যথা। তো এই ব্যাপারে কি করবেন? আচ্ছা, এই ব্যাপারে আপনাকে প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, যেমন এই জ্বর সম্ভাবনা আছে হয় ডেঙ্গু অথবা চিকুনগুনিয়া হতেও পারে, অথবা যে কোনো ইনফ্লুয়েঞ্জা আদার অন্য কোনো ভাইরাল হতে পারে। আপনি একটা করতে হবে, যেমন আপনি প্যারাসিটামল খাচ্ছেন, এটা ঠিক আছে, একটা বা দুটো বা সাপোজিটরি নিতে পারেন, কিন্তু আপনি ডাইক্লোফেনাক বা ভলটারাইন যেটা বললেন এইটা অ্যাভয়েড করবেন, কারণ এখনও তো ডায়াগনোসিসটা সন্দেহজনক হয় নাই। তো ডেঙ্গু জ্বর হলে কিন্তু আসলে ডাইক্লোফেনাক জাতীয় মেডিসিনটা টোটালি নিষেধ, দেওয়া যাবে না, তাতে কিন্তু রক্তক্ষরণের ঝুঁকিটা থাকবে। সুতরাং আপনি প্যারাসিটামলই কন্টিনিউ করেন, যেহেতু আজকে 3rd ডে, কালকে পরশু আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্টও করতে পারেন, সিম্পল ব্লাড কাউন্টটা করতে পারেন, তাহলে কিন্তু একটা আইডিয়া হবে প্লেটলেট কমে না বাড়ে বোঝা যাবে আসলে। সুতরাং আপনি একেবারে যা করছেন চলুক, প্রচুর পানি খান, গাটা একটু স্পঞ্জিং করায় নেবেন, তাতে জ্বর কিন্তু আপনি কমে যাবে। ব্যথার জন্য অন্য কোনো ওষুধপত্র এই মুহূর্তে প্যারাসিটামলের বাইরে কিছু খাবেন না, ভালো হয় আপনি ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেন, দেখেন যে আসলে এটা কি ডেঙ্গু হলো না চিকুনগুনিয়া হলো আর কি। তবে ডাইক্লোফেনাক কিন্তু ফিউচারেও যদি সন্দেহ, বিশেষ করে এই সময় যেহেতু ডেঙ্গু জ্বর হচ্ছে, এটা সবার জন্যই, যেটা আমি বলছি আপনি এই মেডিসিনটা অ্যাভয়েড করেন। শুধু নিজেরা ব্লাইন্ডলি যদি এমনি খেতে চান প্যারাসিটামল জাতীয় মেডিসিন খাবেন, আর কোনো কিছু খাবেন না আর কি। আমরা বলছি যে ডেঙ্গু জ্বরের সময় ডাইক্লোফেনাক এবং অ্যাসপিরিন জাতীয় ওষুধ,
খাওয়া যাবে না, নিষেধ। তো নিষেধ আছে, একদমই নিষেধ। তো দেখা যায় অনেক পেশেন্টই আছে আমাদের, বয়স্ক পেশেন্ট যারা রেগুলার বেসিসে মানে হার্টের অসুখ যাদের আছে, ব্রেনের প্রবলেম যাদের আছে, স্ট্রোক করলে যাদের আছে, তাদের জন্য অ্যাসপিরিন খেতে হয় সবসময়। এই ক্ষেত্রে তারা কি করবে? এখানে যেটা হলো সেটা হলো, এটা আসলে যাদের একবার হার্ট অ্যাটাক হলো বা হার্ট অ্যাটাকের ঝুঁকি থাকে বা স্ট্রোক সিবিএ বলে আমরা, তাদের কিন্তু অ্যাসপিরিন দেওয়া হয়, সবাই দেয়। এখন যদি এই সময় যেহেতু জ্বর একটা হচ্ছে, খেয়াল রাখতে হবে যদি ডেঙ্গু জ্বর সন্দেহ হয় বা চিকুনগুনিয়ার সন্দেহ হয়, আমরা কয়েকদিনের জন্য অ্যাসপিরিন বন্ধ রাখলে কোনো ক্ষতি হবে না। আপাতত বন্ধ থাক, রোগটা শিওর হোক। যদি ডেঙ্গু হয়েই যায়, এতে ভালো হওয়ার পরে তারপরে শুরু করা যাবে, কিন্তু এখন না খাওয়াই ভালো। তাতে কিন্তু তার রক্তক্ষরণের ঝুঁকিটা বেড়ে যাবে আর কি, না খাওয়াই ভালো। তাতে কয়েকদিন বন্ধ হলে এমন কোনো ক্ষতি হবে না। দেখা যায় বাসা বাড়িতে অনেকেই আছে বয়স্ক লোক, বয়স্ক যে কোনো তাকে অ্যাসপিরিন খাচ্ছে, তার একটু জ্বর আসছে, প্রথমে তার নিজে থেকে উচিত হচ্ছে যে আমরা অ্যাসপিরিনটা বন্ধ করে দিই। বন্ধ রাখবেন, হ্যাঁ, অ্যাসপিরিন যাতে আপাতত বন্ধ থাকে, ভবিষ্যৎ ঝুঁকি থেকে বাঁচার জন্য। সেটাই, না হলে একটা সিরিয়াস হয়ে গেল তো প্রবলেম হয়ে যাবে আর কি। সুতরাং অ্যাসপিরিন জাতীয় না খাওয়াই ভালো। এই যে ডেঙ্গু জ্বরে তো একটু ব্লিডিং মানে রক্তপাত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তো অন্য কোনো কারণে ব্লিডিং হতে পারে কিনা, যে জ্বর আসছে কিন্তু অন্য কোনো কারণে ব্লিডিং হচ্ছে? না, সেটা তো সত্য, ব্লিডিং এর তো অনেক কারণ আছে, শুধু জ্বরের সাথে এই সময়টাতে ডেঙ্গুটা খেয়াল রাখতে হবে। যেমন ব্লাডের তো অনেক রোগের রক্তক্ষরণ হইতেই পারে, যেমন আইটিপি রক্ত হতে পারে, একটা রোগীর লিউকিমিয়া বলি আমরা, ব্লাড ক্যান্সার বলি, তাতেও তো হতে পারে। সুতরাং জ্বর হলে অন্য যে হবে না তা না, খেয়াল রাখতে হবে। আমরা সিম্পল ব্লাড কাউন্ট করলেই কিন্তু এটা বুঝে ফেলবো আর কি, রক্তে যদি টিসিজি করেন হলো কিনা বোঝা যাবে আসলে। আর এই যে আমাদের বলছি যে রক্তক্ষরণ হচ্ছে, এখন হসপিটালে ভর্তি হয়ে এখন আমাদের রক্ত দিতে হবে, সবসময় কি রক্ত দেওয়া লাগে কিনা? এটা ইম্পর্টেন্ট, আমি আগেও বলে আসলাম। অনেকের মধ্যে কিন্তু এখনো ভুল ধারণা আছে যে ডেঙ্গু জ্বর হলেই রক্ত দিতে হবে, সম্পূর্ণ ভুল, দরকার নেই। এখন যদি ব্লিডিং যদি প্রচুর হয়, যেমন ঢুকতে অনেকগুলো রক্ত বমি করলো, ব্লাড লস হলো যে কোনো কারণে, মানে পায়খানার সঙ্গে রক্ত গেল, আমরা ব্লাড কাউন্ট করে দেখি, হিমোগ্লোবিন যদি বেশি লো থাকে তাহলে তো রক্ত দিতেই হবে। এটা তো ডেঙ্গুর জন্য না, এটা হলো ব্লাড লস হলে, ব্লাড ফর ব্লাড বলি আমরা, রক্তক্ষরণ হলো, শরীরে রক্ত কমে গেল, এইটাকে রিকভার করার জন্য আমরা ব্লাড দিব। কিন্তু ডেঙ্গুর জন্য ব্লাড দেওয়ার কোনো সম্পর্কই নাই, কিছুই করার দরকার নেই। তাহলে অনেকে তো আবার দেখা যায় অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে। আচ্ছা, এটা ইম্পর্টেন্ট। অনেকের এখন একটা ধারণা আছে ডেঙ্গু জ্বরটা আসলে ভাইরাস, সুতরাং অ্যান্টিবায়োটিক দিয়ে তো লাভ হবে না, দরকারও নাই। শুধু অ্যান্টিবায়োটিক খেয়াল রাখতে হবে, এই ধরনের ভাইরাস জ্বরে অন্য ইনফেকশন কিন্তু হতে পারে, আমরা সেকেন্ডারি ইনফেকশন বলি। যেমন ডেঙ্গু জ্বরের সাথে একটা ইউরিন ইনফেকশন হতে পারে। আমরা অনেক রুগী পাই টাইফয়েড পাই, সেখানে কিন্তু টাইফয়েডের অ্যান্টিবায়োটিক দিতে হয়, বিশেষ করে বাচ্চাদের, বয়স্ক মানুষদের বুকে ইনফেকশন হতে পারে, নিউমোনিয়া হতে পারে। সুতরাং দেওয়াই যাবে না তা না, যদি প্রয়োজন পড়ে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, কিন্তু ডেঙ্গু জ্বরের সঙ্গে সম্পর্ক নাই। ওয়ান। সেকেন্ড পয়েন্টটা হলো, অনেকেই মনে করে যে অ্যান্টিবায়োটিক দিলে তার ক্ষতি হবে, সেটাও ঠিক না। কারণ অ্যান্টিবায়োটিক ডেঙ্গুর জন্য তো দিচ্ছি না, আমি দিচ্ছি ফর অন্য কোনো রোগের জন্য, অন্য ইনফেকশনের জন্য। ওইটা দিলে ডেঙ্গুর ভাইরাসে কোনো প্রবলেম কিন্তু হবে না। সুতরাং আমরা রেগুলার ডেঙ্গুর জন্য দিব না, অন্য ইনফেকশন আমি অ্যান্টিবায়োটিক দিতে পারবো না। মানে এটা একমাত্র ডাক্তারই দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আমি দেখবো যদি অন্য কোনো অ্যান্টিবায়োটিক লাগে দেব। মানে সাধারণ মানুষজন জ্বর আসলো, একটা আসলে কি বেশিরভাগ জ্বরই তো আসলে ভাইরাস জনিত, ভাইরাস প্রায় হয় আর বেশি হয়। জ্বর আসলে যে অ্যান্টিবায়োটিক খেতে হবে এমন কথা নাই। যেমন ভাইরাসে তো দিব না আমি ব্যাকটেরিয়াল কোনো ইনফেকশন হলে সেটা দিব, এবং ডেঙ্গুর সাথে অন্য কোনো ব্যাকটেরিয়া হতেও পারে, সেখানে অ্যান্টিবায়োটিক দিলে ডেঙ্গু জ্বরে কোনো ক্ষতি করবে না। সুতরাং দেওয়া যাবেই না তা না, প্রয়োজনে ডাক্তার দিতে পারবে আর। আমরা এখন বলছি যে ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে, তো মানে এই কথাটা কেন আসছে, ডেঙ্গুর প্রকোপটা বেড়ে গেছে কেন আসছে কথাটা? প্রথম কথা হলো ডেঙ্গু জ্বর এটা আগেও ছিল, পৃথিবীতে আগেও ডেঙ্গু ছিল, যেহেতু ডেঙ্গু মশার দ্বারা হয়, সুতরাং মশা আগেও ছিল, মশা এখনো আছে, মশা তো ভবিষ্যতেও থাকবে। তাই ডেঙ্গু ছিল, আছে এবং ভবিষ্যতে কিন্তু থাকবে। সুতরাং ডেঙ্গু কেন হলো, মূল কারণটা হলো এটা সাধারণত এই সময়টাতে হয় বিক্ষিপ্ত বৃষ্টি বাদলের কারণে। বৃষ্টি বাদলের কারণে জমাটো পানি থাকে, মানে ঘরেও হতে পারে, ফুলের টব ওর মধ্যে হতে পারে, ক্যান হতে পারে, বাথরুমে যদি পানি রাখেন 5 দিনের বেশি পানি রাখা উচিত না, সেখানে কিন্তু ডেঙ্গু মশার ডিম পারে। স্বচ্ছ পানিতে ডেঙ্গু মশার ডিম পারে। সুতরাং বৃষ্টি হলেই পানি জমবে, ডেঙ্গু মশার ডিম পারবে, অন্তত ডেঙ্গু একটা মশা হাজার হাজার লক্ষ লক্ষ মশা তৈরি হবে। সুতরাং যে এই ডেঙ্গু বাহিত মশা যাকেই কামড় দেবে তারই তো ডেঙ্গু জ্বর হবেই, সেজন্যই আসলে বেশি হচ্ছে। মূল কারণটাই কিন্তু এই কারণে বেশি। দর্শক আছেন একজন আমাদের সাথে, দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমি মানিক, ঢাকা থেকে বলছিলাম। জি, কে আপনার নামটা আরেকবার বলুন। মানিক। আমি মানিক, জি, প্রশ্নটি বলুন।
আমার বুধবার রাত্রে জ্বর হয়েছে, তো জ্বরটা একরকমই আছে, কমছে না, বুঝছেন? ওষুধ খাইতেছি কিন্তু কমতেছে না, একরকমই আছে। ব্যথা কতদিন থেকে খাইছিলাম, তারপরে জ্বরটা বুধবার রাত্রে আসছে। জ্বর রাতে আসে, গিটে ব্যথা করে। অর্থাৎ আজকে হ্যাঁ আজকে তৃতীয় দিন। আপনার বয়স কত? জ্বরের তৃতীয় দিন। আমার বয়স 27 বছর। 27 বছর। কতদিন জ্বর হলো? জ্বর 2-3 দিন থেকে। আচ্ছা, 2-3 দিন। আর রাতের দিকে বেশি জ্বর আসে, গিটে ব্যথা। আপনার কি মাড়ি লাল হয়ে গেছে বা চোখ লাল হয়ে গেছে নাকি? না, এরকম কিছুই না, মারিও না, চোখ লাল না। আচ্ছা, কোন ওষুধ খেয়েছেন? হ্যাঁ, ওষুধ সাধারণত প্যারাসিটামল, আর কালকে রাত্রে ডাক্তারের দিল ওই আপনার এজিথ্রোমাইসিন। এজিথ্রোমাইসিন। আচ্ছা স্যার, ঠিক আছে। দর্শক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। হ্যাঁ, ঠিক আছে। আপনার জ্বর, আপনি ডাক্তার হয়তো এজিথ্রোমাইসিন দিয়েছে, উনি হয়তো অন্য কোনো ইনফেকশন পেয়ে গেছেন আর কি। হয়তো এজিথ্রোমাইসিন আপনি খেতে থাকেন, এজিথ্রোমাইসিন এমনি বডির কোনো ক্ষতি করবে না। তবে প্যারাসিটামলই খেতে থাকেন। আজকে 3 দিন জ্বর তো হলো, 3 দিনে আসলে বোঝা যায় না, আরও 2-3 দিন দেখেন আপনি, প্রয়োজনে ব্লাড কাউন্টটা করে নেন। কারণ অনেক সময় সবসময় যে ডেঙ্গু জ্বর হবে বা আমি ডেঙ্গু বলছি বা চিকুনগুনিয়া বলছি তাই হবে এমন তো কথা নেই। এগুলো জ্বর তো ধরেন ঢাকায় টাইফয়েড, প্যারাটাইফয়েড এগুলো হচ্ছে, তো এখনই টেস্ট করলে হয়তো এটা বোঝা যাবে না। আপনি আরও 3-4 দিন দেখেন, যদি আপনি রেসপন্ড করে যায় মেডিসিনে তো এটাই চলুক। আর যদি দেখেন যে কোনো রেসপন্ড করছে না, ভালো হচ্ছেন না, তো আপনি আপনার ডাক্তারের সঙ্গে কনসাল্ট করেন। প্রয়োজনে উনি কিছু ব্লাড চেক করবে বা অন্য কোনো চেক লাগলে সেগুলোও করতে পারে। আপনি ইউরিন করা লাগতে পারে, টাইফয়েডের টেস্ট লাগতে পারে, বুকের এক্সরে লাগতে পারে। তো উনি যেটা করবেন সেটাই করবেন নাকি। তো মেডিসিন যেটা সেটা আবার চলতে থাক আপনার, দেখেন এতে আমরা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবেন আপনার। জি স্যার, আমরা একটা বিরতিতে যাচ্ছি। ফিরছি ছোট্ট একটি বিরতির পর। অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপের সাথেই থাকুন। দর্শক দেখছিলেন অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপ। আজ আমরা কথা বলছি ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া জ্বর নিয়ে। আমাদের সাথে আছেন অধ্যাপক ডক্টর ABM আব্দুল্লাহ। স্যার, আমাদের হচ্ছে আপনি বললেন যে ডেঙ্গু জ্বরের একসময় টেস্ট করতে হয়, একদিন দর্শক একটু আগে বললেন যে আপনি 2-3 দিন পরে টেস্ট করেন, আবার চিকুনগুনিয়ার জন্য টেস্ট 7 থেকে 10 দিন পরে টেস্ট করতে হয়। এক এক জ্বরে আবার আরও অনেক জ্বর আছে, টাইফয়েডও আছে, ম্যালেরিয়াও আছে। তো আমরা কোন কিছু কিছু জ্বরে ব্লাড কালচারও করতে হয় যতটুকু আমি জানি। তো আপনি একটু আমাদেরকে জ্বরগুলো ধরে ধরে কোন জ্বরটা দর্শক আমরা একটু আশ্বস্ত হতাম, আর কোন জ্বরটা আমরা বাসায় বসে বুঝতে পারি এটা টাইফয়েড হয়েছে, এটা ম্যালেরিয়া হতে পারে, জ্বরের তো একটা ধরন আছে এই বিষয়ে। না, প্রথম যেমন ডেঙ্গু চিকুনগুনিয়া তো একটু বলেই ফেললাম, তার লক্ষণটা এরকম হয়। টাইফয়েড কিন্তু শুরুতে এত হাই টেম্পারেচার না, অল্প ওটা আস্তে আস্তে বাড়তে থাকে। হয়তো দেখবেন সকালে কম থাকে, দুপুরে পরে আস্তে আস্তে বাড়তে থাকে, এরকম হয় আর কি। আর ডেঙ্গুতে যেমন বলেই ফেলা, এত হাই টেম্পারেচার, শরীর ব্যথা, জয়েন্ট ব্যথা, এগুলো কিন্তু আসলে টাইফয়েড বা ম্যালেরিয়াতে এরকম হয় না। আচ্ছা, যেমন টাইফয়েডে আমরা বলি, অনেক সময় বলি বিভিন্ন রকমের জ্বর থাকে, স্টেপ ল্যাডার বলি, আস্তে আস্তে বাড়তে থাকে, 7 দিন পরে জ্বরের প্যাটার্নটা চেঞ্জ হয়। তো ডেঙ্গুতে তো 3 দিন 4 দিন পরে জ্বর কিন্তু এমনিই চলে যায়, 5 দিন, এর বেশি জ্বর থাকে না। আবার কারো কারো বেলা একটু আসতে পারে, বাইফেজিক বলি আমরা, হতে পারে। টাইফয়েড তো এরকম না, তার লক্ষণই আলাদা আর কি। ম্যালেরিয়া যেটা বললেন, ম্যালেরিয়াও তো এরকম। সাধারণত টিপিক্যাল ম্যালেরিয়াতে জ্বর উঠে একদম ক্যাপে ক্যাপে জ্বর আসে, লুগি বড়ে জামাকে 3-4টে লেপ দিয়ে ধরে রাখে, 1 ঘন্টা 2 ঘন্টা থাকে, প্রচুর ঘাম দিয়ে ছাড়ে। তখন ম্যালেরিয়া তো এইভাবে ইজিলি যেটা বোঝা যায় আর কি। অন্য ম্যালেরিয়া আছে, টিপিক্যাল নাও হতে পারে। সুতরাং ডাক্তার দেখে কিন্তু এটা ইজিলি ডায়াগনোস করতে পারবে। টেস্ট যেগুলো বললেন, ডেঙ্গু জ্বরে যেমন আমরা 1 দিন 2 দিনের সময় NS1 অ্যান্টিজেন করি, এটা করতে পারেন। অ্যান্টিবডি করা যায় সাধারণত 4 দিন 5 দিন পরে, শুরুতে করলে এটা নেগেটিভ। স্যার, আমরা একজন দর্শক ফোন নিয়ে আপনার আবার আসছি। দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম হচ্ছে ঈশিতা, আমার নাম ঈশিতা, আমি ঢাকা থেকে ফোন করেছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে চিকুনগুনিয়া রোগটা সম্পর্কে, সেটা আছে, এটা কি ছোঁয়াচে রোগ? মানে বাসায় কারো হলে কি অন্য কারো হওয়ার সম্ভাবনা থাকে, এরকম কিছু? জি ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। খুব ভালো, ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। ঠিক আছে, ভালো প্রশ্ন করছেন। শুধু চিকুনগুনিয়াও না, ডেঙ্গির কথাও তো বলতে পারেন যে এটা কি ছোঁয়াচে রোগ কিনা। প্রথম কথা হলো এটা মশার কামড় দ্বারা হয়।
কোনো ক্রমেই ছোঁয়াচে নয়। যার ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া হলো আপনি একসাথে খেতেও পারবেন, এক বিছানায় শুতেও পারবেন, বাচ্চাদের হলো মা একসাথে শুতে পারবে, কোনো সমস্যা নাই। শুধুমাত্র একটা রিস্ক হলো কোনো রোগী ডেঙ্গু জ্বর হলো বা চিকুনগুনিয়া হলো 5-6 দিন পর্যন্ত কিন্তু ওই ভাইরাসটা বডিতে থেকে যায়। এখন কোনো একটা মশা যদি তাকে কামড় দিয়ে সাথে সাথে একটা সুস্থ রোগীকে কামড় দেয় তাহলে কিন্তু এটা ঝুঁকি থাকে, সেই একটু ভয় আর কি। কিন্তু এটা আসলে ছোঁয়াচে বলতে যেটা মিন করে তা না, এটা পিওরলি মশার কামড়ে হয়। সুতরাং মশার কামড় যদি না দেয় আপনার কোনো সম্ভাবনা নাই, এটা কাজে ভয়ের কিছু নাই, আপনি ছোঁয়াচে নয়। জি 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 যে কোশ্চেনে ছিলাম আমরা বিভিন্ন জ্বরের কিরকম। তাহলে ডেঙ্গু জ্বরে যেটা বললাম যে সাধারণত NS1 অ্যান্টিজেন করলেই বোঝা যায়, আর 5 দিন 6 দিন অ্যান্টিবডি টেস্ট করে দেখা হয়, আমরা IgM করি আর কি। তো এগুলো আসলে কোনোটাই দরকার নেই, এত ইম্পর্টেন্ট না। হয়তো জানতে পারলেন, চিকিৎসা তো ভেরি করবে না, ট্রিটমেন্ট তো যা বললাম এটা খুব বেশি নাই। তবে ডেঙ্গুর জ্বরের বেলায় আমরা 4th ডে 5th ডেতে ব্লাড কাউন্টটা করবো আর কি, করে মানে এটা TCDC দেখে প্লেটিলেট কমে কিনা এইটা একটু ইম্পর্টেন্ট বেশি। আর চিকুনগুনির বেলা যেটা অ্যান্টিবডি করা যায় এটা 2 থেকে 12 দিনের মধ্যে করা যায়, করলে এটা পজিটিভ থাকলে পজিটিভ আসবে আর কি। তো সেটারও করে খুব রোল বেশি নাই, জানতে পারবে না কি যে চিকুনগুনিয়া হয়েছে কিনা। আর আমরা যেটা টাইফয়েডে যেটা করি প্রথম দিকে কিন্তু আর্লিতে আমরা ব্লাড কালচার করি আর জি, তাতেই কিন্তু টাইফয়েড এটা বোঝা যাবে যদি মনেই হয় ব্লাড কালচার কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে তাহলে তাতেও প্রবলেম হবে না। অ্যান্টিবায়োটিক টাইফয়েডে যেটা আছে সেটা অর্গানিজম থাকলে 2-1টা খেলে কিন্তু আসলে কিছু হবে না। তারপরে 7 দিন দিকে অ্যাট দ্য এন্ড অফ দ্য উইক বলি আমরা, 6 দিন 7 দিনের দিন ভিডাল টেস্ট করে, খুব পপুলার টেস্ট, বহুদিন যাবত করা হয়, কন্ট্রোভার্সি আছে, এটা করলেও টাইফয়েড কিন্তু বোঝা যাবে। আর সাধারণত যেটা ম্যালেরিয়া যেটা বললেন আপনি, সেটা জ্বরের সময় আমরা এমপি টেস্ট করে দেখি, ওই স্লাইড নিয়ে যদি টেস্ট করে দেখা যায় ম্যালেরিয়া জাম থাকলে বোঝা যাবে। তো লক্ষণ দিয়ে কিন্তু খুব সহজে ডায়াগনোসিস করা যায়। হ্যাঁ, লক্ষণ দিয়ে করা যায়, সিম্পল টেস্ট করা যেতে পারে, এগুলো দিয়ে ডায়াগনোস করা যাবে। এটা কোনো কঠিন না, কিছু না আর কি। তেমন ডেঙ্গু জ্বর হয়ে গেল বা চিকুনগুনিয়া জ্বর হলো, তো খাওয়া দাওয়ার কোনো কিছু ব্যাপার আছে নাকি, যেটা খাওয়া যাবে এটা খাওয়া যাবে না, এমন কোনো ব্যাপার আছে কিনা? খাওয়ার ব্যাপারে রোগী যা মনে চায় সব খেতে পারবে। সাধারণত আমরা একটু বলি তরল জাতীয় জিনিসটা বেশি খেতে, রোগী প্রচুর পানি শরবত এই জাতীয় খাবে আর কি, লিকুইডটা বেশি খেতে হয় আর কি। তো এমনি ধরেন নর্মাল ভাত মাছ খাওয়া কিন্তু নিষেধ নাই, সব কিছু খেতে হয় যদি সে খেতে পারে। সাধারণত রোগীর রুচি নষ্ট হয়, কারো কারো বমি ভাব বমি, সেই জন্য হয়তো পারে না খাওয়া, কিন্তু তেমন কোনো নিষেধ নাই, সব খেতে নর্মাল খাওয়া দাওয়া সব করবে, কোনো নিষেধ নাই। এখন যদি একবারে খেতে না পারে বমি হচ্ছে তখন কিন্তু বাসায়ও দিতে পারেন, বা হসপিটালে ভর্তি আমরা কিন্তু আইভি স্যালাইন ফর্মে বা আইভি ফ্লুইড এগুলো কিন্তু দিতে হতে পারে আর কি। আমরা বড়রা জ্বর হলে বলি আমার ব্যথা করতেছে বা এই জায়গায় চোখের পিছনে ব্যথা করছে, এটা আমরা নিজেরা বুঝতে পারছি, অলরেডি পেপারে এত আসছে, সব জায়গায় আসছে, মিডিয়াতে আসছে, আমরা জানতে পারি। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে তারা অনেক কিছু বলতে পারে না, সেক্ষেত্রে বাবা মা কি ধরনের কোনো কিছু বুঝে নেবে? বাবা মার বুঝে নেওয়ার মধ্যে তো বাচ্চা দেখাই যাবে, খুব এক কথায় বলতে পারেন বাচ্চা একদম কাহিল, জ্বরে টায়ার্ড হয়ে গেছে, কাহিল পড়ে আছে, আমরা অনেক সময় বলি এত দুর্বল, ক্লান্তি, টায়ার্ড, এগুলো হতে পারে। আর রক্তক্ষরণের কথা তো বললাম, এটা খেয়াল রাখতে হবে, অনেক পরে আসে না 3rd ডে 4th ডেতে গিয়ে, আর গায়ে র্যাশ উঠে কিনা এগুলো দেখবে আর কি, খেয়াল রাখতে হবে। আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে একজন গর্ভবতী মহিলা তার যদি ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া জ্বর হয়, ইম্পর্টেন্ট জিনিস আর কি, হ্যাঁ, জি, তাদের ক্ষেত্রে তাদের মানে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা বা কত সপ্তাহে, এই ব্যাপারে একটু বলবেন। যে এটা একটু রিস্কি, বাচ্চা মানে গর্ভবতী মহিলার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে, এটা ডিপেন্ড করে তার কখন হলো। যদি প্রাথমিক পর্যায়ে প্রথম 3 মাস 4 মাস একটু রিস্ক তো থাকেই, বাচ্চার যে কোনো ত্রুটি হতেই পারে, অবশ্যই একটা রিস্ক থাকে, সম্ভাবনা ডেঙ্গু জ্বর বা চিকুনগুনিয়া জ্বর দুটোই, কারণ হাই টেম্পারেচার তো যে কোনো টেম্পারেচার 104-5 হলে তো ঝুঁকি তো থাকবেই। তাই কিন্তু সাথে সাথে কোনো মানে গাইনিকোলজিস্ট বা অবস্টেট্রিশিয়ান এগুলো তাদের কিন্তু দেখায় রাখতে হবে, এটা ফলো আপ তার জন্য কিন্তু খুব জরুরি। মায়ের জন্য ঝুঁকি ততটা না হলেও বাচ্চার জন্য তো একটা ঝুঁকি আছে। আর যদি 22-23 সপ্তাহে যে বা 28 সপ্তাহ পরে যে হচ্ছে একটা ভয় থাকে, খুব রেয়ার, যদি আসলে কমন না, এটাও ভয় পাওয়ার আতঙ্কের কোনো কারণ নেই। বাচ্চার জন্মগত কিছু ত্রুটি হতে পারে আর কি, যদি খুব সিভিয়ার ফর্মে হয়, যেমন যদি ডেঙ্গুর একটা ঝুঁকি থাকে ব্লিডিংয়ের, এখন যদি ইন্টারনাল কোনো ব্লিডিং হয় ইউটেরাসে, তাহলে তো বাচ্চার জন্য একটা ঝুঁকি থাকেই, অবশ্যই হয়ে যেতে পারে, বাচ্চারা নষ্ট হয়ে যেতে পারে। কিছু কিছু জন্মগত ত্রুটি মাঝে মধ্যে হয়, খুব রেয়ার, যেমন বাচ্চাটা ছোটো হয়, একটু হাবাগুবা হতে পারে, ব্রেনটা ডেভেলপ করলো না, অন্য কোনো ত্রুটি কিন্তু হতে পারে, সুতরাং এটা কিন্তু মনিটর করতে হবে। তা আমি অনেকগুলো রুগী গত কয়েক বছরে প্রেগনেন্সি অবস্থায় কিন্তু ডেঙ্গু জ্বরে অনেকগুলো রুগী দেখছি আমি, আমার হাত দিয়ে ট্রিটমেন্ট হয়েছে অনেকগুলো, আমি দেখি এরকম খারাপ কিছু পাই নাই। থিওরিটিক্যালি একটা ঝুঁকি থাকে, কিন্তু একদম মানে ইগনোর করা যাবে না, তাই কিন্তু কেয়ারটা নিতে হবে আর কি। একজন মেডিসিন প্লাস গাইনির ডাক্তার
রেগুলার যেন তাকে ফলো আপ করে। জি দেখো আমরা বলছি মশার কামড়ে ডেঙ্গু জ্বর হচ্ছে, মশাটা কখন কামড়াবে, মানে কামড়ালে হয় এরকম কোনো কিছু ব্যাপার আছে কিনা? ডেঙ্গুর মশার ক্যারেক্টার হলো সাধারণত রাতে কামড়ায় না, দিনের বেলা কামড়ায়, সকালে বিকেলে ওই সময়টাতে কিন্তু আসলে বেশি কামড়ায়। এটা খালি খেয়াল রাখতে হবে যারা দিনে ঘুমান বা দিনের বেলায় মশার কামড় থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে আপনার কোনোভাবে। বিশেষ করে বাচ্চারা স্কুলে যায়, হাফ প্যান্ট পরে গেল, পায়ে কামড় দিতে পারে, ওইটা একটু খেয়াল নিতে হবে, ফুল প্যান্ট পরে যাবে আর কি। আপনি যদি ঘরে থাকেন, দিনে যদি ঘুমান মশারি টানাইতে পারেন, ঘরে মশা থেকে বাঁচার জন্য স্প্রে করতে পারেন, ডিডি যেগুলো ব্যবহার করলে করতে পারেন। বাথরুমে যেন পানি জমাটো 5 দিনের বেশি না থাকে, কেউ তখন পানি জমায় রাখলেন ইয়েতে, এগুলো পরিষ্কার রাখবেন। আমরা অনুষ্ঠানে একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মশাবাহিত যে কোনো মানে আসলে অনেক ধরনের অসুখ হতে পারে, যেমন জ্বর প্রতিরোধ করার জন্য আমরা সাধারণ মানুষজন কি ধরনের প্রতিরোধ মানে প্রিভেনশন নিব? না, যেহেতু আমরা ডেঙ্গি নিয়েই কথাটা বলছি আর চিকুনগুনিয়া, এটা যেহেতু মশার কামড়ে হয়, মশা থেকে বাঁচার জন্য যা করা দরকার সেগুলো করতে হবে আর কি। সেটা আমি একটু আগেই বলে আসলাম। মশা যাতে কামড় না দেয়, নিজের ঘর বাড়ি আঙ্গিনায় বারান্দা পরিষ্কার রাখবেন। অনেকে বারান্দায় ফুল টব রাখে, টবে যেন জমাটো পানি না, ডেইলি পানিটা পরিষ্কার করবেন। অনেক সময় ফ্রিজের নিচে, তারপরে ধরেন এই যে এসি ছাড়া এর নিচে পানি জমে বা বাথরুমে জমানো পানি, এগুলো যেন না থাকে। রাস্তাঘাটে বিশেষ করে দেখবেন যে ওই ডাব খায়, খোসা ফেলে রাখলো, জমানো পানি থাকে, এটা যেন না থাকে। ক্যান, যে কোনো ক্যানে যেন পানি জমানো না থাকে, এগুলো পরিষ্কার রাখতে হবে আর কি। এখানে আরেকটু খেয়াল রাখতে হবে, এমনি রাস্তাঘাট যেমন ডেঙ্গি যেমন পরিষ্কার পানিতে কিন্তু ডিম পারে, ময়লা এগুলোতে কিন্তু ডিম পারে, কিন্তু চিকুনগুনিয়া দেখা যায় নোংরা ময়লা পানিতেও কিন্তু ডিম পারে। সুতরাং রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, এগুলো তো হয়তো জনসাধারণের কেয়ার নিতে হবে। যারা অথরিটি, সিটি কর্পোরেশন বা অন্যান্য অথরিটি, তাদের কিন্তু এই ব্যাপারে মেজার নিতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু মেইন, কারণ ওগুলো না থাকলে ওখানে অপরিষ্কার জায়গা বা পরিষ্কার পানি জমানো থাকলে ডিম পারবেন এডিস মশা। তো ডিম পারলেই একটা মশা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ডিম পারলে লক্ষ লক্ষ ডেঙ্গু মশা কিন্তু তৈরি হবে, এবং এই মশাগুলো যাকে কামড় দিবে তারই তো কিন্তু এটা হবে। এই ব্যাপারে কেয়ারটা নিতে হবে। খেয়াল রাখতে হবে একটা কথা, ডেঙ্গি মশা তো এই দেশ থেকে যাবে না। মশা আগেও ছিল, এখনো তো আছে, মশা ভবিষ্যতেও থাকবে। সুতরাং ডেঙ্গু আগেও ছিল, এখনো আছে, কম বেশি ভবিষ্যতে থাকবে। সম্পূর্ণ নিরাময় হয়তো হবে না, প্রতিরোধ করা যাবে, কিছু কিছু থাকবে, এবং আমাদেরকে ডেঙ্গুর সঙ্গে ফাইট করেই হয়তো বেঁচে থাকতে হবে। ধন্যবাদ স্যার আমাদের অনুষ্ঠানে এসে দর্শকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক দেখছিলেন অ্যাপোলো হসপিটাল স্বাস্থ্য সংলাপ। আমরা কথা বলছিলাম ডেঙ্গু এবং চিকুনগুনিয়া জ্বর এই বিষয় নিয়ে। এডিস মশাকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদ্ধতি হলো এর বৃদ্ধির পরিবেশকে ধ্বংস করে ফেলা, জলের আধার খালি করে অথবা কীটনাশক প্রয়োগ করে। স্বাস্থ্যের উপর কীটনাশকের কুপ্রভাবের কথা মাথায় রেখে পরিবেশ শোধনের মাধ্যমে জমা পানি কম করাটাই নিয়ন্ত্রণের সবচেয়ে ভালো উপায়। মানুষজন পুরো শরীর ঢাকা পোশাক পরে বিশ্রামের সময় মশারি ব্যবহার করে মশার কামড় এড়াতে পারে। আজ এখানেই শেষ করছি। আশা করি আগামী অনুষ্ঠানে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।